যে খবরে নজর শুরুতেই রোহিঙ্গা সন্দেহে অস্ত্রের কোপ সুপারি ব্যবসায়ীকে। রোহিঙ্গা সন্দেহে কোপ সাইকেল থেকে ফেলে মার গালাগালি যে ছবি আপনাদের দেখাচ্ছি, হামলার মুহূর্তের ভিডিও ভাইরাল, দেখছেন সেই ছবি। দাও নিয়ে মারতে আসছে যে আমরা বাড়ির সামনে যাচ্ছি, ওর বাড়ি ঢুকে রাস্তা, ওরা আমাদেরকে চোর বলতেছে, ঠিক আছে। ধূপগুড়ির নেতাজি পাড়ার এই ছবি আপনারা দেখছেন। আমার বাবারই রাস্তা, তুই যা বেরো, শয়তান। এগুলো রোহিঙ্গা, এগুলো তো দিশে আছে। দাও নিয়ে আসতেছে মারতে, দাও নিয়ে মারতে আসছে যে আমরা বাড়ির সামনে যাচ্ছি, ওর বাড়ি ঢুকে রাস্তা, ওরা আমাদেরকে চোর বলতেছে, ঠিক আছে। যা এখান থেকে যা, এটা আমার বাবারই রাস্তা। আপনার বাবা? আমার বাবারই রাস্তা, তুই যা বেরো, শয়তান। রোহিঙ্গা সন্দেহে অস্ত্রের কোপ, কোন রকমে পালিয়ে বাঁচেন ব্যবসায়ী, হামলার অভিযোগে গ্রেফতার এক। কথা বলবো, রকি প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রকি, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে অস্ত্রের কোপ? তোমাকে বলে রাখতে চাইবো, সুপারি ব্যবসায়ীকে কিন্তু রোহিঙ্গা অপবাদ দিয়ে ধারালো অস্ত্রের হামলার অভিযোগ, আর সেই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে এবং ইতিমধ্যে গ্রেফতার হয়েছে একজন। সূত্র মারফত যেটা জানা গিয়েছে, ধূপগুড়ি বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেমটিয়া এলাকার বাসিন্দা লিটন হোসেন এবং তার বন্ধু বিভিন্ন এলাকায় কিন্তু কাঁচা সুপারি কিনে এবং তা কিন্তু বিক্রি করে। এদিন নেতাজি পাড়া এলাকায় যখন তারা যান এবং একটি বাড়ি থেকে সুপারি গাছ থেকে সুপারি কিনে নিয়ে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলেন, সেই সময় সেই বাড়ির উল্টো পাশে এক বাড়ি থেকে কোনো দেবনাথ নামে এক ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা বেরিয়ে আসেন এবং তাদেরকে রোহিঙ্গা চোর চোর বলে কিন্তু চিল্লাতে থাকেন। এরপর যখন তারা জিজ্ঞেস করে কেন তাদেরকে চোর বলা হচ্ছে, কেন এভাবে বলা হচ্ছে, সেই সময় কিন্তু ধারালো অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ এবং তাদের সাইকেলও ফেলে দেওয়া হয়। কোনো ক্রমে তারা কিন্তু প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে বাঁচে এবং ইতিমধ্যেই ধূপগুড়ি থানায় তারা লিখিত অভিযোগ করেছে এবং তদন্তে নেমেছে ধূপগুড়ি থানা পুলিশ। এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে একজন ইতিমধ্যেই কিন্তু গ্রেফতার হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। আমি সুপারি কাজ করি, গাছ থেকে বাইরে হাটে নিয়ে আসি বিক্রি করি। আমার তিনটা ছেলে, পাশের বাড়ি কাকি একটা দাদার বাড়িতে পার নিলাম, অলরেডি পার নেওয়া হয়ে গেছে। আমরা আসতেছি, আমাকে যে বলতেছে চোর রোহিঙ্গা। আমরা বললাম আমাদের চোর কেন বললে, তখন লাফাই আসলো ওই মহিলাটা 200-3জন মিলে। তারপরে বললো কি তাড়াতাড়ি দাওটা নিয়ে, তখন আমাদের সাইকেলটাকে ঠিকাই দিল, দাও নিয়ে এসে মারতেছে। তখন আমরা ভাইকে এই জায়গায় ছুটে চলে আসলাম। দুজন ছেলে তারা সুপারির ব্যবসা করে, হঠাৎ করে পাশের বাড়ির থেকে ওদেরকে বলছে এরা রোহিঙ্গা, বিভিন্ন রকম উচ্চবাচ্য কথা বলে, পাশের থেকে আর একজন ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে। তাই আমরা এই বিষয়টাকে সামনে রেখে আইসি সাহেবকে কমপ্লেন দিলাম। এই ঘটনা কি কাউকে আটক করেছে? একজনকে অ্যারেস্ট করেছে, বাকি আসামির জন্য দেখছে বিষয়টা। এসআইআর চাপে অসুস্থ আরো এক বিএলও, ফর্ম জমা নিতে বেরিয়ে অসুস্থ। কাটোয়ার ঘটনা, 147 নম্বর বুথের এই ঘটনা। টার্গেট পূরণের লাগাতার চাপ, আর তারপর গত কয়েকদিন ধরে তিনি ঘুমোতে পারেননি। কি হয়েছিল তার জানবো, প্রতিনিধি রণদেব রয়েছেন সঙ্গে। রণদেব, দেখো রুমেলা, এই যে বিএলও আছে 147 নম্বর বুথে, যে সুখদেব দাস, ইনি আজ সকালবেলাতেই যখন কাজে বেরোবেন এরকমই মনস্থির করে বেরিয়েছেন। বেশ কিছু ফর্ম ওনাকে কালেকশন করতে হবে, সংগ্রহ করার জন্য বের হওয়ার মুহূর্তেই কিন্তু উনি অসুস্থ বোধ করেন, বুক ধরপড় করতে লাগে এবং বিএলওর দাবি যে আমরা 22 ঘন্টা ধরে 2 দিন ধরে কাজ করছি এবং ঘুম হচ্ছে না এবং মানে চাপ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যে তোমাকে টার্গেট পূরণ করতে হবে। এইসব বিষয়ে কিন্তু আমি বেশি চিন্তায় ছিলাম, যার জন্য মনে হচ্ছে যে আমি যেন আর বাঁচবো না। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রী উষা চট্টোপাধ্যায় ওনাকে এখানে নিয়ে আসেন কাটোয়া মহকুমা হাসপাতালে এবং ভর্তি করার পর চিকিৎসকরা দেখেছেন এবং চিকিৎসকদের যে দাবি সেটা হচ্ছে যে বিএলওর এমনি অবস্থা স্থিতিশীল হলেও কিন্তু বিএলও প্যানিক অ্যাটাক হয়েছে এবং সেটা কিন্তু আমরা পর্যবেক্ষণের জন্য আমরা ভর্তি রেখেছি। কাটোয়া মহকুমা শাসক চাপ দেওয়ার কথা অস্বীকার করে বলেন যে এটা কমিশনের নির্দেশই কাজ হচ্ছে। তবে ওই বিএলওর যে বুথ আছে সেই এলাকায় আমিও গেছিলাম এসআইআর ফর্ম সংগ্রহে, উনি একটু গাফিলতি করেছিলেন কিনা সেটা দেখবার জন্য। তাতে আমার মনে হয় না চাপ দেওয়ার কিছু, উনি অনেকটাই ভালো আছেন এবং সুস্থ হলে আবার কাজে ফিরে আসবেন। রুমেলা, আচ্ছা বেশ। গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচন্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিরতে সময় লাগছে, তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে।
আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও পেরে উঠছি না, চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলাম, আর হাত পাটা ঝিনঝিন করতে লাগলো। পুলিশ এই কদিন ধরে টানা সারাদিন ধরে সকাল 9টায় বেরিয়ে যাচ্ছে, 8টা অব্দি বাড়িতে জমা নিচ্ছেন, কোনো রকম স্নান করে খেতেও পারছেন না, তারপর রাতে 8টা থেকে শুরু করে সারা রাত ফর্ম ফিল আপ করছে। এই করতে করতে না ও খেতে পারছে না ও ঘুমাতে পারছে। খেতে বসে হঠাৎ করে বলছে আমার প্রচন্ড বুক ধরপড় করছে, বসে পড়ে করতে কি বুকে যন্ত্রণা। আজকে বললো আমার হার্ট ফেল হয়ে যাবে, আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমাকে সবাইকে একটু খবর দাও আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে এরকম একটা প্যানিক হয়ে গেছে আর কি। ওনার অসুস্থতার খবর আমরা পেয়েছি, সুপারভাইজারকেও আমি হসপিটালে পাঠিয়েছি, হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন। ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল। আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম। এই মুহূর্তে কিন্তু উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন। চাপের অভিযোগ বলছে চাপ দিচ্ছে, খুব প্রেসার দিচ্ছে। না, আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি। কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সবকিছু। এসআইআর এর চাপে জ্ঞান হারালেন বিএলও। সোনারপুরে অসুস্থ বিএলও তনুশ্রী হালদার নাইয়া। সোনারপুরের 19 নম্বর বুথের এই ঘটনা। বুথে কাজ করার সময় জ্ঞান হারান বিএলও। এসআইআর এর চাপ নিতে না পেরেই অজ্ঞান বলে অভিযোগ। কাজের প্রেশারে গেলে বিএলও কাজ করছে সারাদিন থেকে, সকাল থেকে সেইগুলো কাজ করে, রাত না বাড়িতে এসে আবার রাত জেগে কাজ করে। এই জন্য প্রচণ্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। আর তো এইভাবে দিনের পর দিন চলছে। এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে, আচ্ছা প্রচণ্ড প্রেশারে কি মানে কাজ করতে করতে ওখানে। এদিকে জয়নগরেও একই ঘটনা। এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক বিএলওর। এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বিএলও। এসআইআর এর চাপে হৃদরোগে আক্রান্ত বলে অভিযোগ পরিবারের। দক্ষিণ 24 পরগনার জয়নগরের 31 নম্বর বুথের এই ঘটনা। গতকাল বিকেলে হৃদরোগে আক্রান্ত হন কমল নস্কর। নার্সিংহোমে নিয়ে বিএলওর সঙ্গে দেখা সাংসদের। আমার ফর্ম দেওয়া হচ্ছিল 4টা থেকে, সেই ফর্ম পাই আমি 13 তারিখে। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম আমি সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় তিনটা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে। তারপরে ফর্মটা আমি তুলতে পারিনি। 19 তারিখে আমার ফর্ম তুলে জমা দেওয়ার কথা। এই এসআইআর কার্যকর হওয়ার পর আমরা বিএলওদের কোথাও দেখছি তারা কাঁদছেন অতিরিক্ত কাজের চাপে, কোথাও হার্ট অ্যাটাকের ঘটনা, কোথাও অসুস্থ বোধ করছেন, আবার কোথাও মৃত্যু শোকেও থেমে নেই এসআইআর এর কাজ। গুরুদশার মধ্যে এসআইআর এর দায়িত্ব সামলাচ্ছেন বিএলও। জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। সদ্য বাবাকে হারিয়েছেন বিএলও বিরাজ কুমার সরকার। সুযোগ থাকলেও দায়িত্ব থেকে অব্যাহতি নেননি বিরাজ। বাবার শেষকৃত্যের পরই পুরো দমে চলছে এসআইআর এর কাজ। 17/219 বুথের বিএলও বিরাজ সরকারের পাশে প্রশাসন। বাড়ি গিয়ে শ্রাদ্ধ শান্তির প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা। যখন এসআইআর শুরু হলো তখন তো অ্যাকচুয়ালি মানে সবই ঠিক ছিল, মানে মাঝখানে বাবা মানে কত হয়ে গেলেন, মানে কাজটা তো নির্বাচন কমিশনের কাজ, তো এটা তো মানে করতেই হচ্ছে আর কি আমাকে। তবে আমাকে অনেকেই মানে আমাদের যে অফিসিয়াল লোক আছে, সুপারভাইজার আছে, এরা হেল্প করে আমাকে ফর্মগুলোকে কালেকশন করে দিচ্ছে। তো আমি কাজটা চালিয়ে যাচ্ছি আমার যথাসাধ্য চেষ্টা করে। সমস্যা বলতে অ্যাকচুয়ালি এই অবস্থায় একটু সমস্যা হবেই আর কি। তো তবুও মানে যে নির্বাচন কমিশনের কাজ এটা তো করতেই হবে আমাকে, ঠিক আছে। প্রশাসন আমাকে সহযোগিতা করছে, যেহেতু একটা বাউন্ডেড সময়ের মধ্যে কাজটা করতে হবে, তো সেটা তো দেখতেই হবে না। আমরা এসেছিলাম বিএলওর পিতৃবিয়োগ হয়েছে, পিতৃবিয়োগের পূরণ তো আমরা কোনোভাবেই করতে পারবো না, কিন্তু এর মধ্যেও উনি যেভাবে আমাদের এই মানে বিএলওর যে কাজ সেটা যে উনি করছেন, এবং কোনো রকম মানে বল প্রয়োগ বা কোনো রকম চাপ প্রয়োগ ছাড়া, মানে ওনাকে যে কোনো কিছু আমরা যে বলেছি কাজটা করতে তা না, মানে উনি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। মানে এটা সত্যি ওনাকে কুর্নিশ জানাতে চাই আমরা। তৃণমূলের এসআইআর ক্যাম্পে আগুন। রাতে এসআইআর সহায়তা ক্যাম্পে আগুন। নদিয়ার কল্যাণীর মাঝের চরের এই ঘটনা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, যদি অভিযোগ অস্বীকার বিজেপির। কথা বলবো রঞ্জিত, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রঞ্জিত,
দেখো, কল্যাণী পৌরসভা 6 নম্বর ওয়ার্ড মায়েরচর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর সহায়তা ক্যাম্প চালু করা হয়েছিল। সেই সহায়তা ক্যাম্পে রাতের অন্ধকারে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে এবং অভিযোগের বিজেপি আসছে দুষ্কৃতীদের দিকে। এবং এই যে এলাকায় ক্যাম্প রয়েছে সেই এলাকায় বহু মানুষ ক্যাম্পের সহায়তা নিতে আসতো দাবি করছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, কারণ বিজেপি স্বার্থে আঘাত লাগছে এমনটাই অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে এই নিয়ে নিন্দা করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বেশ। মুর্শিদাবাদ থেকে নদিয়ায় মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করল কৃষ্ণনগর জেলা পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 2 কেজি 93 গ্রাম হেরোইন সহ 2 জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আনুমানিক বাজার মূল্য 2 কোটি টাকা। কথা বলবো সমীর রুদ্র, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সমীর, দেখো, গতকাল রাতে পুলিশ খবর পায় গোপন সূত্রে যে একটি গাড়ি করে মুর্শিদাবাদ থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে নদিয়া জেলার পলাশীপাড়া থানার বানিয়া এলাকায় পাচারের চেষ্টা করছে 2 মাদক পাচারকারী। এবং সেই মতন সাদা পোশাকের পুলিশ সন্ধ্যে থেকেই কিন্তু কালীগঞ্জ থানার পলাশী এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের পাশে ওতপেতে বসেছিল এবং সন্দেহজনক গাড়ি যখন সেখানে আসে তখন পুলিশ তাকে আটক করে এবং খবর পেয়ে ডিএসপি ডিএমপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। গাড়িটিকে ঘিরে ধরে চলে তল্লাশি এবং তল্লাশি চালাতে 2টো প্যাকেট উদ্ধার হয় এবং সেই প্যাকেটের ভেতর থেকে প্রায় 2 কেজি 93 গ্রাম হেরোইন উদ্ধার হয়, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এবং এই দুজনকে কিন্তু পুলিশ আটক করেছে, আজকে তাদের কোর্টে তোলা হবে। ওকে। বীরভূম জেলা পুলিশের এআই অ্যাপ তদন্ত দ্রুত শেষ করতে এআই অ্যাপ। অপরাধের ধরন দেখে তথ্য দিচ্ছে এআই। ঘটনা সম্পর্কে লিখতে হবে এআই অ্যাপে। কোন পথে তদন্ত বলে দেবে এআই। তদন্ত দ্রুত শেষ করতে এই এআই অ্যাপ কিভাবে কাজ করবে? সুপ্রতিম সরকার প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, হ্যাঁ, দেখো, যে বীরভূম জেলা পুলিশ যে নতুন অ্যাপস তৈরি করেছে তা হচ্ছে একদম এআই অ্যাপস। এবং এখানে কিন্তু প্রত্যেকটা যারা তদন্তকারী অফিসার রয়েছে বীরভূম জেলা পুলিশের, তাদের প্রত্যেকের নিজস্ব আইডি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এবং যখন কোন অপরাধ ঘটবে সেই অপরাধ সম্পর্কে শুধু এই এআই অ্যাপসে লিখে দিলেই হবে। কিভাবে তদন্ত করতে হবে, তদন্তের গতি প্রকৃতি কি, এখনো সাইবার ক্রাইম সম্বন্ধেই হোক বা যে কোনো সম্পর্কেই হোক, সবটাই কিন্তু জানাবে এই এআই অ্যাপ। এবং তার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত কোনো ব্যাপার সেটাও কিন্তু এই অ্যাপ বলে দেবে। সুপ্রতিম দাস প্রতিনিধি ছিলেন সঙ্গে, ধন্যবাদ। আমরা একটা এআই এর অ্যাপ বানিয়েছি যেটা কি আমাদের যে তদন্তকারী অফিসার হয় ওদেরকে তদন্ত করার জন্য সাহায্য করবে। অনেক সময় আমরা দেখি কি আমাদের ইনভেস্টিগেটিং অফিসার সব কিছু প্রসিজার জানে না। আমাদের যত কানুন আছে, যত বিএনএস, বিএনএসএস বা অন্যান্য ছোট পক্সো, SC/ST অ্যাক্ট, সব কিছু, এটা ছাড়া আমাদের ম্যানুয়াল, আমাদের SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা আছে সেটা সব আমরা দিয়ে একটা অ্যাপ রেডি করেছি। যখন কোনো আইওকে ডাউট হয় ওই আইও ওই অ্যাপে কোয়েশ্চেন করতে পারবে অ্যান্ড ওই অ্যাপ আইওকে A to Z আনসার দিয়ে দেবে কি কিভাবে কি করতে হয়। এদিকে মাটিয়ালিতে ফের লোকালয়ে দলছুট দাঁতাল। দাঁতালের মুখোমুখি মহিলা হাতি দেখে পালাতে গিয়ে পড়ে গিয়ে অসুস্থ। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে অভিযোগ। কথা বলবো, রকি প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রকি, দেখো, পার্শ্ববর্তী জঙ্গল থেকে কিন্তু হাতি বেরিয়ে আসে লোকালয় এবং দাঁতাল হাতি রাস্তা দিয়ে চলতে থাকে। সেই সময় সকালবেলা মাটিয়ালি ব্লকের অন্তর্গত চাষা সামনে এলাকার বাসিন্দা দীপিকা রায় সেই সময় কিন্তু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। আচমকাই হাতির সামনে পড়ে গিয়ে সেখান থেকে পালিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলে সেখানে মাটির মধ্যে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। এবং সেখান থেকে তার পরিবারের পরিজনরা তাকে উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে এবং তারপরে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বারবার হাতি দলছুট হাতিগুলি এলাকায় ঢুকে পড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বন দপ্তরের নজরদারির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। সরকার বাড়িতে বিয়ের সানাই। ম্যাজিশিয়ানের মেজো মেয়ের বিয়ে। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার। মাছের মুড়ো খাইয়ে হলো আইবুড়ো ভাত। জাদুকর মুচকি হেসে বললেন, এখন মাছের মুড়ো খাক, বিয়ের পর বরের মাথা খাবে। সরকার গিন্নি জানান, বাকি 2 মেয়েরও শুভস্য শীঘ্রম। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 38 থেকে 45
উপযুক্ত সুদর্শন দীর্ঘাঙ্গ সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। মানেকা সরকার, মৌবনী সরকার আর মুমতাজ সরকার, 3 মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার। প্রদীপ জয়শ্রী দুজনেই চেয়েছিলেন 3 মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে, অর্থাৎ কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন, তারপর পছন্দ অপছন্দ, পাকা দেখা, পাকা কথা। গত বছরের শেষে 3 মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। 6 মাস না যেতেই মেজ মেয়ে মৌবনীর জন্য পাত্রের সন্ধান মিলেছিল। পাত্র সৌম্য রায়, বাড়ি চন্দননগর, পেশা রিসার্চ অ্যানালিস্ট। এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন, কথা এগোয়, পাকা হয়। এরই মাঝে মৌবনী ও সৌম্য একে অপরকে ডেট করেন, বিয়ের দিন পাকা হয়। 30শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর। 4 হাত এক হবে। মায়াজাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে, তাই আই বুড়ো ভাত। বাড়ির আদরের মেজ মেয়েকে নিয়ে সরকার বাড়িতে হই হই ব্যাপার। ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো, ভীষণ ভাবে, ভীষণ। একটা না পারলে দুটোই। এখন একজনকে তো উপায় নেই এখন আমি ওই ধান্দায় রয়েছি কোনটাকে ঘর জামাই করব। হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা অন্য মায়ায় জড়িয়ে পড়বে। মায়াজালের রাজার চোখে জল, আবেগে ভাসছেন পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 3 মেয়েকে এক ছাদনাতলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান, কিন্তু তা যে হলো না। ত্রিধারায় বইবে, ত্রিশূলের মতো। এতে প্রথম শুল আর 2টো শুল বাকি আছে। চাইছি, কারণ এই ড্রেস থাকতে থাকতে, বিয়ের ফুলে গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা। তবে আমার বন্ধু বান্ধবরা বলছে, মানে কবজির বিয়ে তো খাবো, বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে, একটু রয়ে শোয়ে করবো। আমি বলছি জামাইয়ের মাথায় খাও, এটা থেকে শেখো। মানে মাছ, 2 মাছ, জামাই হচ্ছে টোটাল মাছ। ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে গিয়ে ম্যাজিক দেখতে চায়নি। বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল। হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরো কটা ডেট হোক তারপরে দেখাবো। মানেকা আর মুমতাজের দম ফেলার ফুরসত নেই, দিন রাত শুধু প্ল্যানিং আর প্ল্যানিং। ব্যাড বয় ট্রেনিংটা তো আমরাই দিয়ে দেবো। আর দেখো, শালি আধি ঘরওয়ালি। হ্যাঁ, শুধু তা না, শালি নামকরণটার ফুল ফায়দা তো তুলতে হবে, যেন আমাদের জামাইবাবু সত্যি বলে আমার শালি, এই জিনিসটা যেন বলে। 3 কন্যার 1 কন্যার বিয়ে, বাকি দুজনের কবে? বরঞ্চ আমার হবু জামাইকে কাছে টেনে নিয়ে আমি বলেছি, বাবা আমাকে একটু সাহায্য করো, আরো 2টো পাত্র খুঁজে দাও। তা কেমন পাত্র পছন্দ মানেকা আর মুমতাজের? আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো, সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। একটা লম্বা ছেলে পাচ্ছি না, যে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি, আর বাকিটা তো 30শে নভেম্বরের জন্য অপেক্ষা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা।